বসবে 2টি স্প্যান, রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে, বিশেষ ব্যবস্থায় শাহজালালে জরুরি অবতরণ, 61 যাত্রীর সবাই নিরাপদ। ভোট নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ, ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো, প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। দখল ও দূষণমুক্ত হওয়ায় স্বরূপে ফিরেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী, মা মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। এবং নিরাপত্তা সরঞ্জামের অভাবে প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগরে বাড়ছে জেলেদের প্রাণহানি, জেলে ও ট্রলার মালিকদের সচেতন করার আহ্বান। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন। পদ্মা সেতু প্রকল্পে এই প্রথম এক মাসে 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। এ লক্ষ্যে প্রস্তুত করে তোলা হয়েছে জাজিরা প্রান্তের 33 ও 34 নম্বর পিলার, ফলে দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। এছাড়া স্প্যানগুলোতে রেল স্ল্যাবের পাশাপাশি এই মাস থেকে রোড স্ল্যাব বসানোর পরিকল্পনা রয়েছে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। পাখির চোখে আকাশ থেকে তাকালে পুরো নদী জুড়ে শুধু কাজ আর কাজ। জাজিরা প্রান্ত থেকে মাওয়া দিকে এগুচ্ছে ছবি, দেখা যায় একটির পর একটি পিলার, কোথাও পুরো, কোথাও অর্ধেক পিলারের কাজ শেষ। 8টি স্প্যান বসানো পিলারগুলো সহ পুরো প্রস্তুত এখন 19টি পিলার। অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে 11টি পিলারের। এমনকি নকশা জটিলতা কেটে যাওয়ার পর 6 ও 7 নম্বর পিলারেও ধরা হয়েছে কাজ। সেতু এখন অনেক বড়, জাজিরা প্রান্তের 7টি আর মাওয়া প্রান্তের 1টি মিলে বর্তমানে মোট 8টি স্প্যানে দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি সেতু। জাজিরা প্রান্তে আগের স্প্যানগুলোর পাশে প্রস্তুত এখন 34 ও 33 নম্বর পিলারও। চলতি মাসের প্রথম সপ্তাহে নবম এবং শেষ সপ্তাহে 10ম স্প্যানটি বসানোর কথা রয়েছে। অ্যাটলিস্ট 2টা স্প্যান যেন বসাতে পারি, সেভাবে আমরা ঠিকাদারদের সাথে প্রতিনিয়ত কাজ করছি, ওদেরকে চাপ দিচ্ছি, ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলতেছি, ওদের ডাকতেছি। আমাদের লোকজন আবার যাবে উহানে, ওদের সাথে কথা বলবে যে ঠিক আছে তোমরা কিভাবে তোমরা আরো বাড়াইতে পারো। স্প্যানের নিচের অংশে ট্রেন চলাচলের জন্য বসানো হবে 3000 স্ল্যাব। এখন পর্যন্ত বসানো হয়েছে 192টি। চলতি মাসে শুরু হবে উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও। রেল স্ল্যাবের কাজ তো চলমান, এটা চলতেই থাকবে, এটা আর কোনো ঘোষণা নাই, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, আমরা রোড স্ল্যাব দ্বারা আমরা মানে এখনো শুরু করি নাই, যেহেতু মাসে মাসে শুরু করার আমাদের পরিকল্পনা আছে। প্রকল্পের কাজ এগিয়ে নিতে 6 জন জার্মান বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকি করছেন। কাজে বাড়তি গতি আনতে চলতি মাসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সেতুর কাজ এখন পর্যন্ত 73% আর পুরো প্রকল্পের কাজ 67% শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। কাজ এগুচ্ছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে একটি স্প্যান বসতে গড়ে 3 মাসে বেশি সময় দরকার হতো, এখন সেখানে প্রতি মাসে একটি, কোনো মাসে 2টি করে স্প্যান বসানো সম্ভব হবে। এ ধরনের একটু একটু করে এগিয়ে চলা আশাবাদী করে তুলছে দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে। আর সেটা সম্ভব হলেই বিশ্বের বুকে পরিচিতি পাবে অন্য এক বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় সিলেট থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল বিকেল 4:10 BG402 ফ্লাইটটি অবতরণের পর 61 জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ। বাংলাদেশ বিমান সূত্রে জানা যায় দুপুর 2:59 সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছেড়ে যায়। উড্ডয়নের বেশ কিছু সময় পর বিমানটির পেছনের একটি চাকা ফেটে যায়। এরপর ঝুঁকি এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ক্লিয়ার করে জরুরি অবতরণ করা হয়। যাত্রী ছাড়াও বিমানটিতে 5 জন পাইলট ও ক্রু ছিলেন। জরুরি অবতরণের পর উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে।
BG402 সিলেট থেকে ঢাকা আসার সময় মানে একটা চাকা ক্ষতিগ্রস্ত ছিল, যেন এমার্জেন্সি ল্যান্ডিং করেছে। 61 জন যাত্রী সবাই নিরাপদে সুস্থ অবস্থায় নামছে, কোনো অসুবিধা হয়নি। টেক অফ করার সময় একটা চাকা বাস্ট হয়েছে আর কি, মানে এটা হতে পারে চাকা তো বিভিন্ন সময় তদন্ত না করলে বলা যাবে না যে কেন কি হয়েছে। লাইফ সাইকেলের ব্যাপার আছে যে চাকার লাইফ সাইকেল বা এরকম? না এটা আমরা এখন কিছুই বলতে পারবো না, বাট যেটা হয়েছে সেটা বললাম। এভরিবডি ইজ সেফ, সবাই নিরাপদে প্লেন থেকে নেমে গেছে। প্লেনটাকে আমরা আমাদের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে নিয়েছি মেরামত করার জন্য। এয়ারলাইন অপারেশনে এই ধরনের ঘটনা সারা দেশে ঘটে। এই পরিস্থিতিতে কি করতে হয় সেজন্য আমাদের পাইলটদের প্রশিক্ষণ থাকে, যারা সেভাবে কাজ করেন। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। তা না হলে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার যে প্রচেষ্টা তা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের। আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর 2018 ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিমান পরিবহনের ভাবমূর্তি সংকট কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ঠিক সেই সময় গেল 24 ফেব্রুয়ারি ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা। এতে আবারও প্রশ্নের মুখে শাহজালাল সহ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অভ্যন্তরীণ রুটের যাত্রী উঠলেও তাদের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল। আবার এই তল্লাশি এড়িয়ে যান ভিআইপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। তাই প্রযুক্তির দুর্বলতা নাকি নিরাপত্তায় দায়িত্বরতদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে, সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেনই না, ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে আকাশযানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে। তারা বলবে যে না, এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না। ক্যাটাগরি 1 হতে গেলে আরো অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে। এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায়, প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে। বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার। যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল তারা তাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে সত্যিকার অস্ত্রও নয়, এগুলো বিস্ফোরকও নয়। কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এ ঘটনার পর বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হয়েছে বলেও জানান সচিব। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপের 122 উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল বিকেলে গণভবনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফাল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ ধাপের 122 উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। আগামী 31 মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদগুলোর ভোট গ্রহণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোট নিয়ে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীনরা বলছেন না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো, আর বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনও প্রত্যাখ্যান করেছে জনগণ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন নিরুত্তাপ সাদামাটা হলেও ঠিক পরের দিন ভোটার দিবসের এই শোভাযাত্রায় কোনো কমতি ছিল না উৎসাহ উদ্দীপনার।
নির্বাচন কমিশন আয়োজিত শোভাযাত্রাটি শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এসে। শোভাযাত্রা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সময় স্বল্পতা, বৈরী আবহাওয়া ও বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আরেকটা কারণ হলো যে বিরোধী দল, বিশেষ করে বিএনপি, তারা অংশগ্রহণ করেনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এদেশের জনগণ প্রতিবাদ স্বরূপে কালকে তারা ভোট কেন্দ্রে যায় নাই। এটা সরাসরিভাবে এই নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমে জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, নির্বাচন না হওয়ার চেয়ে হওয়া ভালো। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। Some form of election is better than no election. ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপি কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেন, তারা নিজেরাই নির্বাচনে আসেনি। এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে না। বড় কোনো দল প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটার উপস্থিতি কম হওয়া অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ 30 ডিসেম্বরের নির্বাচনে অপমানের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। আওয়ামী লীগ নামের যে সংগঠন স্বাধীনতা যুদ্ধের এত বড় ইতিহাস রচনা করেছিল, যেই সংগঠনের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে বিরাজ করে না। এখন যে আওয়ামী লীগ আছে ওটা পুলিশ লীগের অঙ্গ সংগঠন। 29-30 তারিখে জনগণকে অপমান করেছে, আর গতকালকে জনগণ থাপ্পড় মেরেছে মুখের মধ্যে। অপমানের প্রতিবাদ করেছে থাপ্পড় মেরে। গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেব, সংবিধানের মধ্যে দিয়ে দেশকে শাসন করব। ইনশাআল্লাহ যে ঐক্য ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, সেই ঐক্যের ভিত্তিতে এই দেশকে আমরা শাসন করব। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জনসমর্থনহীন হয়ে পড়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনে অংশ নেয়নি। শুক্রবার সকালে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে শিশু অধিকার বিষয়ক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রকৃতপক্ষে বিএনপি প্রচণ্ডভাবে জনসমর্থনহীন হয়ে পড়েছেন, সেই ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিএনপির বড় বড় নেতা এরা সবাই রাজনীতির মাঠের কাক। আসলে রিজভী আহমেদ সহ যে নির্বাচন হয়েছে এবং সেখানে যে ভোটার টার্ন আউট হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো। 32% ভোটার ভোট দিয়েছে। 3 দিনের ছুটি পেয়েছে মানুষ। 3 দিনের ছুটি পাওয়াতে অনেকে বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা যখন ভোটাররা ভোট দিতে যায়, তখন ঢাকা শহরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। গতকাল থেকে পদ্মা, মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড নদী অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেছে। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় জেলেদের জাটকা ধরতে দেখা গেছে। আটক করা হচ্ছে 16 জনকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার প্রথম দিনেই অমান্য করে ভোলায় দেদারসে চলছে জাটকা শিকার। শুক্রবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদী সংলগ্ন ঘাটে জাল ফেলেন জেলেরা। পরে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় 3 জেলেকে আটক করে কোস্টগার্ড। শুধু তাই নয়, আড়তেও বিক্রি হয়েছে এ মাছ। নদীর জালে যান, এটি কালকের মাছ, যা সকালে বেচতে আছে এটি কালকের মাছ। সরকার যে চাউলটা দেয় 4 মাসের জেলেদের জন্য, আসলে ঠিক মতো চাউলটা দেয় না, আর সাধারণ জেলে ঠিক মতো পায় না। আমরা প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টা করে টিম প্রতিদিন কাজ করবে নদীতে, এবং যাতে জেলেরা আইন অমান্য করে মাছ ধরতে না পারে বা মৎস্য শিকার করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল থাকবে।
তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। শহরের ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে শুনশান নীরবতা। আড়তগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচাকেনা। জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 50,000 জেলে পড়েছেন চরম বিপাকে। মাছ ধরা বন্ধ, এখন মনে করেন আমাদের চলতে একটু কষ্টই হবে। এখন জেলেদের কোনো কাজকাম নাই, এখন আমরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বরিশালের কীর্তনখোলায় টহল দেন মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের পরিদর্শক দল। এ সময় মৎস্য কর্মকর্তা জানান 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত 6টি অভয়াশ্রমে 5টি অভয়াশ্রমে আজকে থেকে টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি নিষেধাজ্ঞার কারণে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম সহ 100 কিলোমিটার এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। জাল ফেলতে দেখা যায়নি জেলেদের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর 40 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল, তবে এখন নিষেধাজ্ঞার বাইরে। ইসমাত জাহান, সময় সংবাদ। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে সরপে ফিরতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাছ নিধন বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন এবং মাছ শিকার। এই অবস্থায় ডিম ছাড়ার জন্য মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রজাতির শুশুক। সাক্ষাৎ চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক। আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদীটা ঐতিহ্যবাহী বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো আসা এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণে শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে খালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে ভাসা জাল বা ঘেরা জাল ফেলে মাছ শিকার করে মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্ষার প্রবল বর্ষণ, সেই সাথে মেঘের গর্জন, তার সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল, আর এই 3 মিলে হালদা নদীতে সৃষ্টি হয় বিশাল ফেনা। আর এই ফেনাই টেনে আনে রুই জাতীয় মাছকে। এরপর মাছ ডিম ছেড়ে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে। আর এখান থেকে সংগ্রহ করে ডিম সৃষ্টি করা হয় পোনা, এবং যে পোনা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। হাটহাজারীর হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন কক্সবাজারের প্রায় 1.5 লাখ জেলে, কিন্তু তাদের জন্য নেই তেমন কোনো নিরাপত্তা সরঞ্জাম। এতে সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের প্রতি বছরই বাড়ছে প্রাণহানির ঘটনা। নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৎস্য বিভাগের দাবি, জেলে ও ট্রলার মালিকদের সচেতন করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বাঁকখালী নদীর মোহনায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত শত শত ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই জেলেদের জন্য কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম। গভীর সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন জেলেরা, তাই জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গভীর সাগরে ট্রলারে মাছ শিকারে যান তারা। তাদের দাবি, উত্তাল সাগরে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মাছ ধরতে যেতে হয় তাদের। লাইফ জ্যাকেট নাই, কোম্পানি দেয় নাই। সাগর উত্তাল হলে বড় বড় ডিউ এসে মানে বোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চল তরকারি খাওয়ার জন্য এসব দেয়, আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে কিছু দেয় না। আমরা এখন কোনো নিরাপত্তা পাই নাই। আমাদের তো
অনেক কষ্ট করে কি করতে হয়, সাগর থেকে বাসে আসতে হয়। গভীর সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতা। এখানে যে জেলেরা সমুদ্রে এই বোটগুলা নিয়ে যায়, যাওয়ার সময় যাতে তাদের নিরাপত্তা সরঞ্জামগুলো আছে কিনা সেগুলা তদারকি করা, এটা মৎস্য অধিদপ্তর এবং বিএডব্লিউর দায়িত্ব। এরা যাতে এটা করে, আর যেসব ট্রলার মালিক এই নিরাপত্তা সরঞ্জামগুলো দিবে না তাদের যাতে মৎস্য শিকার করতে না পারে। মৎস্য বিভাগের কর্মকর্তার দাবি, জেলেদের প্রশিক্ষণ, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। যদি জেলেরাই বলে না আমরা লাইফ জ্যাকেট ছাড়া সাগরে যাবো না, তাহলে কিন্তু পাঠাইতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো জেলেরাও সচেতন না। আসলে আমরা বিভিন্নভাবে বোট মালিকদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত 3 বছরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে গেছে 5 শতাধিক ট্রলার ও নৌকা। এতে নিখোঁজ ও মৃত্যু হয়েছে শতাধিক জেলের। সময় সংবাদ, কক্সবাজার। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে আহ্বান জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। গতকাল সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ বই পড়া কার্যক্রমের পুরস্কার বিতরণ উৎসবে তিনি কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় ৮৮টি স্কুলের প্রায় ৫,০০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তোমরা কি নিম্নতর মানুষ হতে চাও? কি হতে চাও? উচ্চতর মানুষ হতে চাও, যার নাম আমরা দিয়েছি আলোকিত মানুষ। আমাদের এই প্রিয় সন্তান বা শিক্ষার্থী সে যাতে আলোকিত মানুষ হতে পারে, সেজন্যই তাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোর সাথে যত বেশি সম্ভব নিজেকে সম্পৃক্ত করা প্রয়োজন। বাংলার সময় আরো থাকছে। সুনামগঞ্জে চলছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব, জীবন দর্শনে ভক্তদের ভিড়। গ্রামে গ্রামে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন আলোর ফেরিওয়ালা পলাশ সরকার। চলে গেলেন না ফেরার দেশে। গতকাল দুপুরে রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে মারা যান তিনি। সাদা মনের এই মানুষকে হারিয়ে শোকাহত তার স্বজন ও ভক্তরা। 21 পদকপ্রাপ্ত এই গুণীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। পলাশ সরকার গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে ছোট বড় সবার হাতে তুলে দিতেন নিজের টাকায় কেনা বই। উদ্দেশ্য, বইয়ের সঙ্গে সেতু বন্ধন করে আলোকিত হোক সবার জীবন। সেই আলোর ফেরিওয়ালা চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে 98 বছর বয়সে রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউসা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও পাঠকরা। সারা রাত্রি উনি ঘুম পাড়েনি, শুধু আল্লাহ আল্লাহ করছেন। উনি বার্ধক্যজনিত কারণে আমাদের মাঝ থেকে ছেড়ে গেছেন। আপনারা সকলে দোয়া করবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সবার মাঝে, এটুকু আমাদের মাঝে যদি একটু ধারণ করে রাখতে পারি তাহলে হয়তো বা তার স্মৃতিটুকু আমরা ধারণ করতে পারছি। 1921 সালে জন্ম নেয়া এই গুণীর আসল নাম হারিস উদ্দিন সরকার। তবে মায়ের দেয়া পলার নামেই পরিচিত তিনি। পারিবারিক টানাপোড়েনে ষষ্ঠ শ্রেণীতে থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন। কর্মজীবনে তিনি নানার জমিদারির খাজনা উঠাতেন। ব্রিটিশ আমলে যাত্রা দলে অভিনয় করেছেন। শিক্ষা জীবন সমাপ্ত হলেও বই পড়ার অভ্যাস কখনো ছেড়ে দেননি তিনি। বইয়ের প্রতি এই ভালোবাসায় তাকে উদ্বুদ্ধ করে অন্যের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। শুরুতে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেন। 1992 সালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে তৈরি করেন বই পড়ার অভিনব এই আন্দোলন। সাদা মনের মানুষ ছিলেন। এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সমাদৃত মানুষ ছিলেন। সে কোনো মূল্য দিত না, তার মূল্য কি জ্ঞান। তার হাত দিয়ে আমি অনেক বই নিয়েছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রতিদিন তার ব্যাগ ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। মাইলের পর মাইল হেঁটে ছুটতেন গ্রামে গ্রামে। গ্রামবাসী তাকে ডাকতেন বইওয়ালা দুলাভাই নামে। যখন যে মুহূর্তে সময় পাইতেন তখনই চলে যেতেন। অনেক সময় জামা গায়ে দিয়ে যেতেন, অনেক সময় গেঞ্জি গায়ে দিয়ে যেতেন। পড়া না হলে আবার বলতেন কবে পড়া হবে তোমার।
সেদিন আমি আসবো। 2006 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পলান সরকারের বই পড়া আন্দোলন। 2009 সালে রাজশাহী জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার তৈরি করে দেয়। বই পড়া আন্দোলনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সাদা মনের মানুষকে 2011 সালে সরকার 21 পদকে ভূষিত করেন। শনিবার সকালে বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোকিত মানুষ পলান সরকারকে। রাকিবুল হাসান, সময় সংবাদ। 2018-19 মৌসুমে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের কাছে আখ চাষিদের পাওনা রয়েছে প্রায় 28 কোটি টাকা। প্রতিদিন কারখানায় ধর্ণা দিয়েও মিলছে না ঘাম ঝরানো পাওনা টাকা। চাষাবাদের মূলধন হারিয়ে দিশেহারা কৃষক। দ্রুত টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আখ দিয়েছি, তার মূল্য হচ্ছে 2,20,000 টাকা। বারবার অফিসারদের কাছে যাওয়ার পরও আমার টাকা দিচ্ছে না। ভাগ্যের নির্মম পরিহাস এভাবেই জানাচ্ছিলেন কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন। জমানো টাকা দিয়ে চলতি মৌসুমে 5 বিঘা জমিতে আখ চাষ করেন তিনি। নির্দিষ্ট সময়ে চিনিকলে আখ সরবরাহ করলেও আজও মেলেনি প্রাপ্য টাকা। আনোয়ারের মতো জেলার 5,500 কৃষকের ভাগ্যেও ঘটেছে একই ঘটনা। পাওনা টাকা না পেয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের। পাওনা প্রায় 28 কোটি টাকার আশায় প্রতিদিন মোবারকগঞ্জ চিনিকলে যাচ্ছেন তারা, কিন্তু ফিরতে হচ্ছে খালি হাতে। 4.5 লাখ টাকা পাবো, আমি টাকা নিয়ে এখন খুব আমার দরকার। আখ লতে পারছি না, গাড়িওয়ালাদের টাকা দিতে পারছি না, গাড়িওয়ালারা আমাদের আখ এনে দিচ্ছে না। আমরা এইভাবে আর কতদিন চলবো? টাকার কোনো কথাই নেই। এমডির কাছে সিপোর কাছে বলছে এই হবে। কৃষক নেতারা বলছেন দ্রুত টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। মিলের কাছে পাওনা, আমরা সেই টাকা পাচ্ছি না এবং অচিরেই আমাদের এই টাকা পরিশোধ না করলে আমরা বৃহত্তম কর্মসূচি করতে বাধ্য হব। মিল কর্তৃপক্ষের দাবি, উৎপাদিত চিনির দাম বেশি হওয়ায় তা বিক্রি হচ্ছে না, তবে শীঘ্রই কৃষকদের প্রাপ্য টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর স্বাক্ষর হয়ে শিল্প মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে, সেই 500 কোটি টাকা ছাড় হলে আমরা কৃষকের টাকাটা সদর থেকে এনে আমরা পরিশোধ করতে পারবো। গত বছরের 7 ডিসেম্বর 8,100 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় 2018-19 মারাই মৌসুম। সময় সংবাদ, ঝিনাইদহ। মুন্সিগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায় গতকাল বেলা 11:30টার দিকে সিরাজদি খান উপজেলার ফুলহার এলাকায় ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দলের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালায়, এতে সেলিম নামে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সেলিমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুরে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, অনুমতি না নিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে গতকাল ভোরে সদর উপজেলার মকসুদপুর দারুল উলুম কাওমি মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র আবু ইউসুফকে বেধড়ক পিটিয়ে আহত করেন শিক্ষক মাওলানা ইসান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে সদর হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই হুজুর বিরাট মার দিছে, এর আমি সঠিক বিচার চাই সরকারের কাছে। আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল, কিন্তু এটা শরীরের বিভিন্ন জায়গায় ছিল, হাতে পায়ে বিভিন্ন জায়গায়। তো আমার কাছে ওরকম আশঙ্কাজনক কিছু মনে হয় নাই। ছাত্রীর সাথে আমি কথা বললাম, দেখলাম আমি অতি সত্বর এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। নড়াইলে দুপক্ষের দীর্ঘদিনের শত্রুতা নিরসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার গ্যারেজ বাজারে এই শান্তি সমাবেশ হয়। এতে পুলিশ সুপার জসিমউদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরাতলা ও রামচন্দ্রপুর গ্রামের দীর্ঘদিনের বিবাদমান দুপক্ষের মধ্যে সমঝোতা করা হয়।
শুনে কিন্তু চলে এসেছে। কিশোরগঞ্জের ভৈরবে 3 দিনও স্বাভাবিক হয়নি ঝড়ের কারণে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। গত 27শে ফেব্রুয়ারি বিকেলে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ভৈরব পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গাছপালার ডাল ভেঙে পড়ে, লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর 3 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাসপাতালের রোগীদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, বিদ্যুতের কারণে আমাদের কাস্টমার কমে যাচ্ছে। আমরা বহুত হয়রান হইতেছে এবং পানির সমস্যা বিশেষ করে হইতেছে এই বিদ্যুতের কারণে। এখন আপনার আবেদন যে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারে বিদ্যুতের ব্যবস্থা করা জরুরি। কাস্টমার আসলে সদাই দিতে পারি না, দোকান আমরা সন্ধ্যা 6টা বাজে দোকান সব বন্ধ করে ফেলাইতেছে কারেন্টের জন্য। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মার 2 পাড়ে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো 1 মাসে বসবে 2টি স্প্যান। রোড স্ল্যাবের কাজও এই মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে। বিশেষ ব্যবস্থায় শাহজালালের জরুরি অবতরণ। 61 যাত্রীর সবাই নিরাপদ। ভোট নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ। ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো। প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। দখল ও দূষণমুক্ত হওয়ায় সরপে ফিরেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। এবং নিরাপত্তা সরঞ্জামের অভাবে প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগরে বাড়ছে জেলেদের প্রাণহানি। জেলে ও ট্রলার মালিকদের সচেতন করার আহ্বান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।